আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শাহরিয়ার কবির গ্রেফতার হওয়ার ফলে অনেকের মনে স্বস্তি নেমে এসেছে, অনেকেই খুশি হয়েছেন। এই খুশির পেছনে আসলে কি কারণ? শাহরিয়ার কবির ব্যক্তিটি কেন বিতর্কিত এবং আসলেই বাস্তবে তার আমলনামায় কি আছে? এখন তার বিচার কি হবে সেই কথা বলছি না, বলতে চাই তার আমলনামায় কি আছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন শাহরিয়ার কবির বাংলাদেশের রাজনীতিতে, অর্থাৎ বাংলাদেশে যে আওয়ামী লীগের যে রাজনীতি ছিল এবং বামপন্থীদের যে রাজনীতি ছিল, বামপন্থী যেসব দল আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছিল তাদের উপরে প্রভাব বিস্তার করতে, তাদেরকে বুদ্ধি দিতে এবং তাদের উপরে প্রেশার গোষ্ঠী হিসাবে চাপ প্রয়োগ করতে অনেক বেশি ভূমিকা পালন করেছেন। এবং এই শাহরিয়ার কবিরের জন্ম হচ্ছে, যেটি অনলাইনে বিভিন্ন তথ্যপত্র ঘেটে জানলাম, যে 1950 সালে তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছেন এবং ঢাকাতে বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, সাংবাদিকতা করেছেন, কিছু অনেক আগে মুক্তিযুদ্ধের আগে পরে কিছু পত্রপত্রিকায় কাজ করেছেন। যাই হোক, এখন যে কথা সেটি হচ্ছে যে তিনি কেন এত বিতর্কিত। সেটি হচ্ছে যে 1992 সালে বাংলাদেশে, সেই সময় যখন বিএনপি ক্ষমতা এসেছিল, অর্থাৎ এরশাদ সরকারের পতনের পরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি যখন ক্ষমতা এসেছিল, সেই সময় 1992 সালে বাংলাদেশে সেই 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার করার দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটি, এই প্রতিষ্ঠানটির আসলে পুরো নাম 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, কিন্তু তারা সংক্ষেপে বোঝানোর জন্য এটা বাদ দিয়ে আসলে এটি হবে ঘাতানিক, কিন্তু তারা সংক্ষেপে ঘাতানিক অর্থাৎ ঘাতক দালাল নির্মূল কমিটি বলে থাকে। এই কমিটির সভাপতি ছিল প্রথমে জাহানারা ইমাম, তার উদ্যোগ হয়েছিল এবং শুরুতে যে 101 ব্যক্তিকে নিয়ে শুরু করা হয়েছিল তার মধ্যে শাহরিয়ার কবিরও ছিলেন। এবং প্রকাশ থাকে যেন 1994 সালে যখন জাহানারা ইমাম মারা যান, এর পরপরে এই শাহরিয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হন। সুপ্রিয় দর্শক, জাহানারা ইমামের নেতৃত্বে 1992 সালে তারা সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ মাসে তারা সেখানে একটি প্রতীকী আদালত গঠন করেছিল। সেটিকে তারা অধ্যাপক গোলাম আজম, অর্থাৎ জামাত ইসলামের যেই সে সময়ের আমির ছিলেন, অধ্যাপক গোলাম আজমের বিচার করার দাবিতে তারা জনমত গঠন করার জন্য তারা একটি প্রতীকী আদালত গঠন করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। সেই আদালত গঠন করে গোলাম আজমের বিচার করেছিল। সুপ্রিয় দর্শক, যা হোক, এই ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে শাহরিয়ার কবির দীর্ঘদিন ধরে মূলত একটি দেশের এবং একটি দলের হয়ে কাজ করেছেন, একটি দেশের অর্থায়নে এবং বাংলাদেশের একটি দল এবং তাদের সাঙ্গপাঙ্গ অন্য দলের অর্থ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই নিয়ে লেখালেখি, গবেষণা এবং অপপ্রচারের কাজে লিপ্ত ছিলেন। শাহরিয়ার কবির এমন একজন ব্যক্তি, তিনি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে 70-এর বেশি বই লিখেছেন। কি হাস্যকর ব্যাপার! একটি দেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছে, 9 মাসের একটি যুদ্ধ, যে যুদ্ধকে বিভিন্ন দেশের ইতিহাসে বিভিন্নভাবে লেখা হয়। সেই কথা বললে আমিও বিতর্কিত হয়ে যাব, অনেকের কাছে আমাকে নিয়ে বিতর্ক শুরু হয়ে যেতে পারে। পাকিস্তানে বলা হয় এটি সিভিল ওয়ার, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পুস্তকেও এটিকে সিভিল ওয়ার বলা হয়, আর বাংলাদেশে বলা হয় এটিকে মুক্তিযুদ্ধ। আবার আমরা দেখি ভারতের বইপত্রে, ভারতের নথিপত্রে, সেখানে কিন্তু তারা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার বলে উল্লেখ করে, অর্থাৎ এটি ভারত পাকিস্তান যুদ্ধ ছিল। তার মানে কি একটি যুদ্ধের 3টি ডেফিনিশন। যাই হোক, আজকে আলোচনা সেদিকে নিয়ে যাচ্ছে না। এই শাহরিয়ার কবির, যে নাকি 70-এর বেশি বই লিখেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, একটি ব্যক্তি একটি বই লিখতে পারে একটি বিষয়ের উপরে, একটি বিষয়ের উপরে একটি বই লিখলেই একটি বিষয়ের ইতিহাস থেকে শুরু করে তার চোখে দেখা, তার জানা বোঝা সব কিছু মোটামুটি কভার হয়ে যায়। একজন ব্যক্তি 70-এর বেশি বই লিখেছেন একই বিষয়ে, কোন ফন্দি ফিকির নিয়ে এক একটি বই লিখতেন, আর তিনি তার এই সংস্থার নামে বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে টাকা নিতেন, অর্থ রোজগার করতেন, আর অন্যদিকে দেশে একটি দল এবং গোষ্ঠীকে, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলকে কলুষিত করার জন্য তিনি কাজ করতেন। এই কারণে তিনি আজকে অনেক বেশি নিন্দিত, ঘৃণিত। শুধু তাই নয়, তিনি সবসময় বিভাজনের কথা বলতেন। আমি যদি সুস্পষ্ট করে বলি, তার আমলনামায় যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে জামাত ইসলামীর যেসব নেতাকর্মীকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, এই পুরো প্রক্রিয়াটা তৈরি করার পেছনে শাহরিয়ার কবিরের হাত। শাহরিয়ার কবির এবং তার সাঙ্গপাঙ্গরা মূলত এদেশে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দাবি তুলেছে, তা নিয়ে নথিপত্র তৈরি করেছে এবং তারা টক শোতে, মিডিয়াতে সব জায়গায় ভয়েস রেজ করেছে, তারা সেমিনার করেছে, তারা লেখালেখি করেছে, তারা মানববন্ধন করেছে, সরকারকে প্রেশার দিয়ে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করেছে এবং সেটিকে বাস্তবায়নের প্রত্যেকটি পদে পদে তারা ভূমিকা রেখেছে।
তাদের আরেকটি সফলতা হলো তারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটি তৈরি হয়েছিল সেই কাজটিও তারা করেছিল। আর এটিও আমরা জানি যে হেফাজতে ইসলামে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার পেছনে এই ঘাতক দালাল নির্মূল কমিটি এবং শাহরিয়ার কবিরের ব্যাপক ভূমিকা ছিল। অর্থাৎ এই গণহত্যার দায়ও এই শাহরিয়ার কবির এড়াতে পারে না। শুধু কি তাই সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিদশগাথা আলেম যারা রয়েছেন, যারা স্কলার রয়েছেন ইসলামিক, তাদেরকেও তিনি মৌলবাদী আখ্যা দিয়ে, তাদেরকে এই দেশদ্রোহী আখ্যা দিয়ে তিনি একটি শ্বেতপত্র প্রকাশ করেছিলেন। এই সমস্ত ঘটনার কারণে আজকে বাংলাদেশের, এদেশের মানুষের নিকট, এদেশের ধর্মপ্রিয় মানুষের নিকট, এদেশের ইসলামী দলগুলোর নিকট এবং ফ্যাসিজমের বিরুদ্ধে যারাই রয়েছে প্রত্যেকের নিকট শাহরিয়ার কবির একটি কলুষিত নাম। সুপ্রিয় দর্শক, এই শাহরিয়ার কবিরের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এই দেশের মানুষকে তিনি বিভাজন করেছেন। একটি দেশের জাতীয় শক্তি নির্ভর করে দেশটির সকল মানুষ কতটা ঐক্যবদ্ধ। একটি দেশের মানুষ, সকল মানুষ দলমত ধর্ম নির্বিশেষে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, সেই ঐক্যবদ্ধ শক্তি কিন্তু বিশ্বের যে কোনো শক্তিকে হার মানায়। একটি দেশের জাতীয় শক্তির উপাদান হচ্ছে দেশটির ঐক্যবদ্ধ জনগণ, কিন্তু এই দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরিতে তিনি কাজ করেছেন। অর্থাৎ একটি গোষ্ঠীকে, একটি দলকে, একটি দলের অনুসারীদেরকে তিনি রাজাকার উপাধি দিয়েছেন, তিনি তাদেরকে যুদ্ধাপরাধী বলেছেন বলে এই দেশে এমন বিভাজন তৈরি করেছেন রাষ্ট্র পর্যন্ত। ফ্যাসিবাদ যারা রাষ্ট্র, যেই রাষ্ট্র ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই ফ্যাসিবাদী রাষ্ট্র, তারা একটি পিয়নের চাকরি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পদ পর্যন্ত চাকরিতেও তারা এই বিভাজন তৈরি করেছিল। যেই বিভাজনের ফলে তৈরি হয়েছিল বৈষম্য, এবং সেই বৈষম্যকে কেন্দ্র করেই কিন্তু দেশে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের স্বৈরাচারের পতন হয়েছে। শুধু তাই নয়, সেই বিভাজনকে আরও বেশি কটাক্ষ করেছিল দেশটির সেই ফ্যাসিবাদের সরকার, রাজাকার বলে আখ্যা দিয়েছিল। এইসব রাজাকার শব্দের আমদানি করা এবং এটিকে প্রচার করার পিছনে এই শাহরিয়ার কবিরদের হাত ছিল, এবং তারাই দেশে এই বিভাজন তৈরি করেছে, যে কারণে এই দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। স্বাধীনতার 54 বছর পরেও দেশ আজ শক্তিশালী হতে পারেনি শুধুমাত্র এই বিভাজন তৈরি করার কারণে। আজকে এই সমস্ত দেশদ্রোহীদের গ্রেপ্তার করা হয়েছে কোনো ঠুনকো মামলায় নয়, দেশদ্রোহের মামলা দিয়ে তাদের যথাযথ বিচার এদেশবাসী দেখতে চায়। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।